আল্লাহর সৃষ্টি পৃথিবী দেখতাম দু চোখ ভরে। মানুষ হয়ে কি আফসোস তবে? হুট করে ছুটে আসা পাপিয়ার প্রশ্নে দাঁড়িয়ে গেল নিধি। হাসি মুখে উত্তর দিল, আফসোস নয়, তবে মানুষরূপী কিছু অমানুষদের সঙ্গে বসবাস করতে হলে আফসোস তো হবেই। পাপিয়ার মুখশ্রী আধারে নিমজ্জিত হলো। নিধি ওর সামনে এসে দাঁড়ালো, পুরো মানুষটাকে এক পলকে পর্যবেক্ষণ করে নিল। তারপর বলল, ভাইজান আবার মেরেছিল আজ? না, একজন মানুষকে আর কত ব্যথা দেবে, বিরক্তি চলে এসেছে হয়তো। জিহান ভাই এসেছিল, তোমার সঙ্গে দেখা হয়েছিল? হ্যাঁ, কাল হয়েছিল। উনি হঠাৎ কেন এসেছে? তুমি কিছু বলেছো? নিধি চমকালো, আমতা আমতা করে নিল, বলল, স্কুল থেকে আসার পথে শুধিয়েছিল কেমন আছো তুমি, তখনই সত্যিটা বলেছি। তবে মাইরের কথা বলিনি, অন্য কোনো ভাবে জেনেছে। তোমার জন্য আজও অপেক্ষায় তিনি, বিয়ে করেনি আজও। পাপিয়া হাসলো। সে হাসি নিজের প্রতি তাচ্ছিল্যের, মনে মনে আওড়ালো, সুখের সঙ্গী করিনি যাকে, সে দুঃখের সঙ্গী হতে আসে, স্বার্থপর হতে চায় না যে। মালা আর শিউলি নদীর পাড়ে নৌকায় বসে আছে, তার আব্বার নৌকা। দুজনে গল্প করছে। মালা নাজিরের বলা কথাগুলো বলছে আর লজ্জায় মরছে। শিউলি আরো লজ্জা দিতে বলল, নাজির ভাইজান তোরে ভালোবাসে, তুই কি বাসিস যে লজ্জা পাইতাছিস? ভালো তো শহরে ডাক্তারদেরও লাগতো। শিউলির এমন প্রশ্নে ওর লজ্জা লাগলো। সত্যি তো। মালা ওর দিকে তাকালো, কথাটা একটুখানি ভাবলো, তারপর উত্তর দিল, ভালো লাগতো। ওনাদের কথা কওনের ধরন আর পোশাক সব কিছু কেমন নতুন দেখা, হয়তো এর লাইগায় একটা আকর্ষণ কাজ করতো। কিন্তু ওনার এই কথা শোনার পর থাইকা কেমন হৃদয়ে ফুরফুরে অনুভূতি হচ্ছে, সাথে লজ্জাও লাগছে। পিরিত মেল্লা বড় রোগ সখী, সেই রোগে ধরলে বাঁচা বড় কঠিন। ওই দেখ, উনি আর ডাক্তার সাহেব আসতেছে। শিউলির নজর নদীর পাড়ের দিকে। নাজির আর মাহাদ এদিকেই আসছে। মালার লজ্জা আরও বাড়তে শুরু করে। নাজির ভালোবাসে শোনার পর থেকে এমনটা হচ্ছে। এদিকে মাহাদের আগমন কাছাকাছি হতে শিউলির বুকের ভেতর কম্পন সৃষ্টি হচ্ছে। কেন এমন হয় জানে না সে। কই, আর কাউকে দেখে তো হয় না এমন অনুভূতি। নাজির ওদের কাছে এসে চল সকলে নদীর ওপার থেকে ঘুরে আসি। এই প্রস্তাব রাখল। তবে শিউলি বিনা বাক্যে নাকচ করলো। কারণ হিসেবে বলল, গাঙ্গের জল উত্তাল, আকাশ ভালো না, কখন বৃষ্টি আসে তার ভরসা নেই। দেখতেছেন না কেমন মেঘলা হয়ে আছে আকাশ? নাজির বলার আগেই পাশ থেকে মাহাত অবাক হয়ে বলে উঠল, বৃষ্টি পছন্দ করা মেয়ের আজ বৃষ্টি নিয়ে এত ভয়? আম্মা বকবে তাই। মিনমিনে কণ্ঠে উত্তর দিল শিউলি। মাহাত নিঃশব্দে হাসে। নাজিরকে বলে, সন্ধ্যা হচ্ছে, থাকুক আজ, চলো ফিরে যাই। নাজির সম্মতি জানালো। মালার দিকে এক পলক তাকালো, মাহাতকে বলল, মালার সঙ্গে কিছু কথা আছে, তোমরা একটু থাকো অপেক্ষাতে। মাহাত ওদের সুযোগ দিয়ে এক পা দুপা করে সামনে এগোলো। মালা আর নাজির রয়ে গেল। শিউলিও মাহাদের পিছু নিয়েছে। সামনের মানুষটার চলন চোখে পড়ছে। হুট করে সে থেমে গেল। নাজির আর মালার থেকে যথেষ্ট দূরত্বে তারা। নদীর পাড়ে সেই আম গাছটার নিচে দুজনে দাঁড়ালো। শিউলির বুক ধুকপুক করছে এখনো। তাকিয়ে আছে নদীর দিকে। মনে হচ্ছে সেই নদীর ঢেউয়ের মতন বুকের ভেতরটা ঢেউ খেলছে। আর মাহাদ তাকিয়ে আছে তারই পানে। দুজনে চুপচাপ দাঁড়িয়ে রইল খানিকক্ষণ। তারপর নীরবতা ভেঙে মাহাদ শুধালো, কাঁপছো কেন? জ্বর কি আবার আসলো? শিউলি তাকায়, মাথা নাড়িয়ে বলে, না, তাহলে? আপনাকে দেখে। মাহাদ ঠোঁট চেপে হাসে। জানতে চাই, আমাকে দেখে কেন? তা জানি না, তবে বলতে গিয়েও থেমে গেল শিউলি। মাহাদ আগ্রহী দৃষ্টিতে তাকিয়ে আছে। ওর থেমে যাওয়াতে আগ্রহ আরও বাড়ল। শুধালো, তবে কি বলো? শিউলি মাহাদের চোখের দিকে তাকালো। কালো মণিও যেন আকর্ষণ কাজ করলো। বুকের ভেতর কেমন যেন ঢোল পেটাচ্ছে মনে হচ্ছে। মুহূর্তের জন্য দুজনে থমকে গেল। কত সময় তাকিয়েছিল কে জানে। তবে নাজিরের কণ্ঠে তাদের দৃষ্টি ভঙ্গ হলো। মাহা, চলে আসো। শিউলি ওর আগেই দৌড়ে পালালো। থামলো মালার কাছে। ওর হাত টেনে নিয়ে চলল গমগমিয়ে। ততক্ষণে সূর্য ডুবতে শুরু করেছে। কমলা রশ্মি পশ্চিম আকাশে ছড়িয়ে আছে। নাজির মাহাদের কাছে গেল। মাহাদ শুধালো, প্রেমে পড়লে
মানুষের মধ্যে পরিবর্তন দেখা যায়, তোমার মধ্যে তা এখন লক্ষ্য করছি। ভালোবাসাই তো মিষ্টি অনুভূতি। সে অনুভূতিকে সারা জীবন বজায় রাখতে হলে বিবাহ করে স্বীকৃতি দিতে হবে। কিছুদিন যাক, জেলা শহরে কিছু কাজ বাকি আছে, সেগুলো শেষ করে এসে আব্বাকে বলবো। যদি না মানে? ভালোবাসার জিনিসটাই বাঁধার, সেসব নিয়ে ভয় করতে নেই। লড়াই করে হলেও জিতে নিতে হবে প্রিয়জনকে। মধ্যপ্রহরে আরহামের ভেঙে গেল তৃষ্ণায়। ঘরে কোথাও পানি পেল না, বাধ্য হয়ে ঘর থেকে বেরোতে হলো। আর বেরিয়ে যাওয়ায় দরজা খোলার আওয়াজে মাহাদেরও ঘুম ভেঙে গেল। তারও পানি পিপাসা অনুভূত হলো। সেও ঘর থেকে বেরোলো। পুরো বাড়ি অন্ধকার, কোথাও কোনো আলো নেই। আরহাম অন্ধকারে কাউকে ওর দিকে গমগমিয়ে আসতে দেখে ভয় পেল। জিজ্ঞাসা করলো, কে ওখানে? ওর কাছে এসে ঘাড়ে হাত রাখতে ভয়ে লাফিয়ে উঠল আরহাম। নিজের কাছে ছায়ার মতন কাউকে দেখে চিৎকার করতে যাবে তখনই মাহাত খিলখিলিয়ে হেসে উঠল। আরহাম রাগের ভান করে বলল, শালা এমনিতেই পানি পিপাসায় গলা শুকিয়ে গেছে, তারপর মধ্যে ভয় দেখি আরও মারতে চাস? আমার বোন নেই, থাকলেও দিতাম না। নিতামও না। যা সর, কত মেয়ে আমার জন্য পাগল, কত চিঠি পড়ে আছে ঘরের কোণে অবহেলায়। একটু ভাব নিয়ে কথাটা বলল আরহাম। মাহাত এবার ঠাট্টা রেখে জিজ্ঞাসা করলো, পানি পাসনি? অন্ধকারে তো যেতেই পারলাম না, পাবো কি করে? ঠিক আছে, তুই ঘরে যা, আমি নিয়ে আসছি। আরহাম ঘরের দিকেই গেল। মাহাত কাঁসার গ্লাস হাতে নিয়ে আন্দাজে কিছুটা খেয়ালে চলতে শুরু করলো। অন্ধকার হলো, অল্প অল্প কাছাকাছি পথ দেখা যাচ্ছে। কলপারে কোনো মতে পৌঁছালো। সঙ্গে আনা গ্লাসে ভরে এক নিঃশ্বাসে পুরো গ্লাসের পানি খেয়ে নিল। তারপর আরহামের জন্য নিল। কলপার বাড়ির আঙিনার পাশে। আঙিনাও বিশাল বড়। ফেরার পথে কারোর পায়ের শব্দ পেল। একজন পশ্চিমে হেঁটে যাচ্ছে সদর দরজার দিকে। এদিক সেদিক তাকাচ্ছে মাঝে মধ্যেই, আচরণ সন্দেহজনক। মাহাদের সন্দেহ হলো। অন্ধকারে ছায়ামূর্তির মতন মানুষটার পিছু নিল। এবার আর সেদিনের মতন ভুল করা যাবে না ভেবে দৌড়ে গেল। সামান্য পিছু থেকে শুধালো, কে ওখানে? লোকটা থেমে গেল। মাহাত সামনাসামনি হাজির হলো। চারপাশ অন্ধকার হলেও কাছাকাছি দাঁড়ানো মানুষদেরকে চিনতে অসুবিধা হলো না। আপনি? পরের দিন সকালবেলা মাতব্বর বাড়িতে হই হুল্লোড় শুরু হলো। সিন্দুক থেকে গহনা এবং টাকা পয়সা চুরি হয়েছে। ভরা মাতব্বর বাড়ি। নুরুল আলম রাগে এবং হতাশায় ফুঁসছেন, হুঙ্কার ছাড়ছেন মাঝে মধ্যেই। প্রথমে দোষ গেল পাপিয়ার ওপর। গরিব বাবার বাড়ির পয়সা কড়ি গহনা দিয়ে এসেছে নাকি, এ নিয়েও এক দফা হলো। পাপিয়া কাঁদতে কাঁদতে বলল, আব্বা, আমি তো ঘর থেকে বেরোইনি গতকাল, কিভাবে পাঠাবো অন্য কোথাও? কারো হাতে পাঠিয়েছিস? নুরুল আলম ওকে চুপ থাকতে বলল। এরপরে সন্দেহের নজর গেল কাজের লোকেদের ওপর। রহমত আলী ভয়ে বারবার মাহাতের দিকেই তাকাচ্ছে। তাদের সকলের ঘর বাড়ি তল্লাশি করেও পেল না কিছুই। সাহেব রেগে সকলকে কাজ থেকে ছাড়িয়ে দেওয়ার হুমকি দিল। পাপিয়া আরেক দফায় ব্যথা সহ্য করলো। এই ব্যথা শরীরের নয়, মনের। জিহান উপস্থিত থাকলেও সবটা সহ্য করলো। মাহাত কেবল সবটা সূক্ষ্ম নজরে দেখে গেল, হেসে গেল অগোচরে। শাহিদ ওর হাসি দেখে ভ্রু উঁচু করে তাকালো, শুধালো, হাসছিস কেন? মাহাতের হাসি চওড়া হলো। সামনের মানুষগুলোর দিকে তাকিয়ে ধীরে বলল, রঙ্গমঞ্চ দেখছি তাই। মানে? একটু পর বুঝতে পারবি। শাহিদ তার এই ভনিতা কথার অর্থ বুঝতে পারল না। মাহাতের দৃষ্টি রহমত আলীর পানে। তিনি ভয়ে ভয়ে বারবার ওর দিকে তাকাচ্ছেন। রহমত আলী তোর দিকে বারবার তাকাচ্ছে কেন? কারণ কাল রাতে আমি ওনাকে মাতবর বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখেছি মধ্যপ্রহরে, তাই। তাহলে উনি নেয়নি তো? মাহাত উত্তর দেয় না। নুরুল আলমকে ডাক দেয়, তিনি আসলেই হবে। আমি জানি, বোধহয় গহনা আর টাকা কোথায় আছে। সকলে অবাক হলো। সকালের কড়া দৃষ্টি মাহাদের উপর, কেউ আবার অধিক বিস্মিত। নুরুল আলম জিজ্ঞেস করলো, কোথায় আছে, কে নিয়েছে বলো, তার শাস্তি হবে কঠিন। আঙ্গিনার শেষ প্রান্তে অবস্থান করা কাঁঠাল গাছের কাছে গেল মাহাত। সঙ্গে নুরুল আলম সহ সকলে আসলো। মাহাত গাছের নিচে আলগা হয়ে থাকা মাটির দিকে দেখিয়ে বলল, এখানে খুঁড়ে দেখেন, হয়তো পেয়ে যাবেন কাঙ্ক্ষিত জিনিসগুলো। নুরুল আলম রহমত আলীকে আদেশ দিল খুঁড়তে। আলগা মাটি হওয়াতে খুন্তি দিয়ে খুব তাড়াতাড়ি মাটি সরিয়ে ফেলল।
আশ্চর্যজনকভাবে কাঙ্ক্ষিত গহনা টাকা সব পাওয়া গেল। একটা মাটির হাঁড়িতে ভরে সবগুলো পুঁতে রাখা ছিল। মাহাদের কথা সত্যি হলো। সকলের প্রশ্ন এখন, কে এই কাজ করলো? উত্তর জানতে সকলে মাহাদের দিকে তাকালো। তার চোখে মুখে রহস্যময় হাসি। সকলের টান টান দৃষ্টি মাহাদের দিকে ছোড়া। প্রশ্ন একটাই, কে এই চোর? সবাই যখন মুখিয়ে আছে মাহাদের থেকে উত্তর জানতে, তখন মাহাদ মুখ খুলল। সামনের পানে তাকিয়ে সকলের আগ্রহের অবসান ঘটিয়ে বলল, রাতের আধারে কেউ একজন গাছতলায় কিছু একটা পুঁতে রাখছিল। ছাদ থেকে দেখছিলাম। অমাবস্যা হওয়াতে ছায়া মূর্তির মতো ছাড়া আর কিছু দেখা যায়নি। হতে পারে চোর চেনা জানা কেউ, যে এখানে লুকিয়ে রেখেছিল, পরে সবটা ধামাচাপা গেলে নিয়ে যেত। মাহাদের কথায় নুরুল আলম চিন্তায় পড়লেন। নাজির ভাবছে কিছু, সাহিল রাগ ঝাচ্ছে, অকথ্য ভাষায় গালি দিচ্ছে। মহরাত আলীকে তার বেখেয়ালিতে এমন হয়েছে বলে জানালো। মাহাদ কেবল নিশ্চুপ দাঁড়িয়ে রইল। নুরুল আলম কৃতজ্ঞতা জানিয়ে বাড়ির ভেতরে চলে গেল। সকলের মধ্যে এই নিয়ে ফিসফিস এখনো চলছে। মাহাদও হাঁটতে শুরু করলো। সাইদের মাথায় এখনো পুরোটা ঢোকেনি। আরহামও তাদের সঙ্গে এলো। ও মাহাদকে জিজ্ঞেস করলো, তুই রাতে চাঁদে গিয়েছিলি কখন? পানি খেতে তো উঠেছিলাম মধ্যরাতে, তখন তো তুই একটু পরেই ঘরে এলি। ছাদ তখনই উপর থেকে নিচে নেমে এসেছিল। মাহাদের হায়ালি কথা আরহাম সাহিদ কারো পছন্দ হলো না, তবে আর জিজ্ঞেসও করলো না। আশেপাশে সকলে আছে, সুযোগ বুঝে শুনে নেবে কিছু একটা। মাহাদ জানে, যা ওর মুখের হাসি দেখেই বোঝা যাচ্ছে। আপনারা খেতে আসেন সকলে। বাড়ির ভেতরে যেতে নিধির কণ্ঠে তাকালো ওরা। মাহাদ উত্তর দিল, যাচ্ছি। নিধি যেতে নিলেই মাহাদ পিছু ডাকে, বলে, আপনার হাতের তৈরি পায়েস সাইদের খুব পছন্দ হয়েছে। আজ আরেকবার বানাবেন তো? বেচারা রোজ বলে স্বাদ ভুলতে পারে না। আজ বাদে কাল তো চলেই যেতে হবে। সাইদ বোকা বনে গেল। মাহাদকে আটকাতে চেয়েও পারল না। এদিকে নিধি তার দিকে চেয়ে আছে। সে এখন কথা হারিয়ে ফেলেছে। মাহাদ তার অবস্থা দেখে মিটি মিটি হাসছে। ও এমন কথা একবার শুধু বলেছিল প্রশংসা করে। আরহামও মাহাদের সঙ্গে তাল মিলিয়ে বলে উঠল, হ্যাঁ বানান, শেষ ছাত্রটুকু গ্রহণ করে চলে যাক বেচারা। দুজনের মজায় ফেসে গেছে সাইদ। কিছু বলতেও পারছে না। নিধি বাধ্য মেয়ের মতন মাথা নাড়ালো। যেতে যেতে হঠাৎ মন খারাপ হয়ে গেল। কিন্তু কেন? কাল চলে যাবে এই শব্দটা শুনতেই কেন যেন ওর ভালো লাগলো না। না, এই ব্যাপারটা মোটেও ভালো না, কিছুতেই না। নিজেকে শাসালো। তারপর চলে গেল রান্ধন ঘরে। কাজে সাহায্যকারী তিনজনে খাবারের থালা সাজাচ্ছে। নিধি তাদের মধ্যে দুজনকে বলল, শানু, সুগন্ধি চাল বাহির করে আনো তো। আর চম্পা চাচি, আপনি একটু গাভীর দুধ দুইয়ে এনে দেন তো। ওনারা দুজনে নিজেদের কাজ করতে বেরিয়ে গেল। পাশ থেকে সাইমা বেগম বলল, কি করবি এসব? আম্মা পায়েস রাঁধবে। মায়ের এই প্রশ্নে নিধি থমকে গেল। ভাবনায় মত্ত হলো কি উত্তর দেবে। মেয়েকে নিরুত্তর দেখে আবারও শুধালো, কার জন্য? কি হলো বল? নিধি ক্ষণিকের জন্য ভাবনার পথে হারিয়ে গিয়েছিল। মায়ের প্রশ্নে ভাবনায় সুতো ছিঁড়ে বেরিয়ে আসলো। অধরে শব্দ আসছে না। একটু সময় নিয়ে বলল, শহুরে ডাক্তাররা কাল চলে যাবে, এজন্য মিষ্টি মুখ করাবো। গ্রামের মানুষদের সেবা করলো, কত ভালো কাজ তাই। সাইমা বেগম হয়তো বিশ্বাস করলো, তাই আর কোনো প্রশ্ন করলো না। নিধিও ব্যস্ত হয়ে পড়ল নিজ কর্মে। করিম মিয়া মাত্র বাড়ি ফিরল। সেই ভোরে নদীতে মাছ ধরতে গিয়েছিল। যা মাছ পেয়েছে ভালোই। বাড়িতে কিছু পাঠিয়ে সবটা পৌর শহরে বিক্রি করে দিয়ে এসেছে। এমন মাছ ধরে কিছুজন মিলে নিয়ে যায় বেচতে মাঝে মধ্যেই। এতে কিছু টাকা আসে হাতে। আজ একটু বেশি পেয়েছে। আসার পথে শিউলির জন্য কাচের চুড়ি আর একটা নাসারন্ধ্রে পরার টুলটুলি বা নথ এনেছে। ওগুলো ফতুয়ার পকেটে রেখে দিয়েছে। বাড়ির আঙিনায় আসতেই ডাক ছাড়ল, শিউলি আম্মা কই? আমিনা কই গেছো? আমিরা না আসলেও শিউলি ঠিকই ঘর থেকে বেরিয়ে আসলো। আব্বাকে দেখে বলল, আম্মা কাপড় কাচতে নদীর ঘাটে গেছে, তুমি আইলে খাইতে দিবার কইছে। আব্বা নদীর বড় মাছটার মেলা স্বাদ। বেলা হওয়াতে আম্মা অপেক্ষা করতে দিল না, নইলে তোমার সঙ্গে খাইতাম। প্রথম কথা করে উচ্ছ্বাস নিয়ে বলল, শেষ করলো মন খারাপ করে। করিম মিয়া মন খারাপ টিকতে দিল না। হাসতে হাসতেই বলল, একসাথে না খাইয়া আম্মা তুমি আমারে খাইতে দাও, তুমি পাশে বসে থাকো, আর তোমার লাগি এটা আনছি নাও। ফতুয়ার পকেট থেকে কাচের লাল চুড়ি বের করে দিল। শিউলি আনন্দে নেচে উঠল।
হাত থেকে নিয়ে আনন্দের সহিত বলল, আব্বা কি সুন্দর চুড়ি, কতদিন চুড়ি পরি নাই।